16 বছর পর বিশ্বকাপ আবারও ফিরল লাতিন আমেরিকায়। সন্দেহ আর অঘটন। সামরিক শাসনে সন্ত্রস্ত আর্জেন্টিনার কাঁধে বিশ্বকাপ আয়োজনের ভার তুলে দেওয়ায় ফিফাকেও কম সমালোচনা সহ্য করতে হয়নি সেবার। মানবাধিকার আর আইনের শাসনের অনুপস্থিতি আর্জেন্টিনার সেই বিশ্বকাপকে পরিচিতি দিয়েছে ইতিহাসের সবচেয়ে কুখ্যাত আয়োজন হিসাবে। আর্জেন্টিনার রাজনৈতিক পরিস্থিতির কারণে পৃথিবীর অনেক দেশেই সেবার বিশ্বকাপ বয়কটের চিন্তাভাবনা শুরু করেছিল, কিন্তু সামরিক জান্তার তরফ থেকে পরিচালিত সার্থক কূটনৈতিক তৎপরতা অবশ্য দেশগুলোকে সেই ভাবনা থেকে সরে আসতে বাধ্য করেছিল। বিশ্বকাপ বয়কটের ভাবনাটা উঠেছিল আগেরবারের রানার্স আপ হল্যান্ডের মাধ্যমে। যদিও হল্যান্ড শেষ অবধি বিশ্বকাপে অংশ নিয়েছিল, তবে সেবার হল্যান্ড জাতীয় দলের কমলা রঙের জার্সি গায়ে বিশ্বকাপ মাতাতে আর্জেন্টিনায় যাননি কিংবদন্তি ইউহান ক্রুইফ। বিশ্বকাপের আগে তার উপর সংঘটিত একটি ব্যর্থ অপহরণ প্রচেষ্টার পর স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্রুইফ আর্জেন্টিনায় বিশ্বকাপ খেলতে যাননি। তিনি স্ত্রীকে কথা দিয়েছিলেন কোনো অবস্থাতেই তিনি দক্ষিণ আমেরিকার কোনো দেশে যাবেন না। আর্জেন্টিনার মতো দক্ষিণ আমেরিকার অনেক দেশেই তখন সামরিক শাসন চলেছে, আর খুন গুম সেই দেশগুলোই সে সময় নিত্য নৈমিত্তিক ঘটনা। আগেরবারের চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানি দলে সেবার ছিলেন না ফ্রান্স বেকেনবাউয়ার। ক্রুইফ বেকের পাওয়ারবিহীন বিশ্বকাপে আর্জেন্টিনায় ছিল পরিষ্কার ফেভারিট। সিজার লুই মেনুত্তির তত্ত্বাবধানে আর্জেন্টিনার সেই দলে ছিলেন মারিও কেম্পেসের মতো স্ট্রাইকার। কেম্পেসের গোল করার ক্ষমতা তখন বিশ্ব স্বীকৃত। ড্যানিয়েল পেসারেলার অধিনায়কত্বে আর্জেন্টিনার ওই দলটিতে কেম্পেস ছাড়াও ছিলেন মিডফিল্ডার ওসভালদো আর্দিলেস, স্ট্রাইকার লিওপোলদো লুকে এবং গোলরক্ষক ওবালদো ফিলুল। এরা সবাই ছিলেন স্বমহিমায় উজ্জ্বল এবং সেই সময়ের সেরা তারকা। এত তারকার ভিড়ে মেনুত্তি সেবার বয়স কম অজুহাতে দলে নেননি আর্জেন্টাইন ফুটবলের তখনকার উঠতি সেনসেশন ডিয়েগো ম্যারাডোনাকে। 78-এর ফরম্যাট ছিল 74-এর মতোই। প্রথমে 16টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছিল। এরপর পয়েন্ট ও গোল গড়ের ভিত্তিতে প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল পরের রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় রাউন্ডের 8টি দলকে ভাগ করে দেওয়া হয় 2 গ্রুপ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় 2 গ্রুপের শীর্ষ 2 দল। পুরো বিশ্বকাপেই আর্জেন্টিনা দলের উপর ছিল দেশটির সামরিক জান্তার প্রভাব। আর্জেন্টিনার সাফল্যকে সেবার নিজেদের সাফল্য হিসেবে প্রচারণ করার জন্য মরিয়া ছিল সামরিক সরকার। এই বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠা নিয়ে আছে বিস্তর বিতর্ক। দ্বিতীয় রাউন্ডে নিজেদের গ্রুপ পোল্যান্ডের বিপক্ষে 2-0 গোলে জিতলেও ব্রাজিলের সঙ্গে তারা ম্যাচ শেষ করে গোলশূন্যভাবে। ফাইনালে যেতে হলে পেরুকে তাদের হারাতে হতো 4 গোলের ব্যবধানে। দুর্দান্ত ফর্মে থাকা পেরুকে 4 গোলে হারানোর স্বপ্ন বোধহয় কখনোই দেখেননি ক্যাম্পেস পেসারেলারা। বিশ্বকাপই শুধু নয়, ফুটবলের ইতিহাসেই এটি এক অমীমাংসিত রহস্য হিসেবে চিহ্নিত হয়ে আছে। এ ব্যাপারে এখনও অনেক কিছুই সন্দেহ করা হয়, যার কোনোটি আসলে কখনোই প্রমাণ করা যায়নি। অপর গ্রুপ থেকে ফাইনালে ওঠে হল্যান্ড। ইতালি পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়াকে টপকে। ইতালির বিপক্ষে আত্মঘাতী গোলে প্রথমে পিছিয়ে পড়লেও দুর্দান্ত পশ্চিম জার্মানির বিপক্ষে তাদের খেলাটি শেষ হয় অমীমাংসায়। অস্ট্রিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছতে খুব একটা বেগ পেতে হয়নি ডাচদের। লক্ষ্য ছিল 74-এর অতৃপ্তিকে ঢেকে দেওয়া। সেই লক্ষ্যে ফাইনালে হল্যান্ডের শুরুটাও ছিল দারুণ। প্রথমে 1 গোলে তারা এগিয়ে গিয়েছিল, কিন্তু ঝাঁকড়াজলের মারিও কেম্পেস তার গোল করার ক্ষমতার অপূর্ব প্রদর্শন ঘটিয়ে ডাচদের কাছ থেকে ছিনিয়ে নেয় ম্যাচ। আর্জেন্টিনার জয়ী হয় 3-1 গোলে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব আনন্দে উদ্বেল করে সামরিক শাসন কবলিত আর্জেন্টিনাকে। এই বিশ্বকাপে প্রথমবারের মতো অফিসিয়াল বল ব্যবহৃত হয়। বিশ্ববিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাসের প্রস্তুতকৃত টেঙ্গু বল বিপ্লব সৃষ্টি করে দুনিয়ায়। 78-এর ব্যবহৃত টেঙ্গু এখনও ফুটবল ইতিহাসে ব্যবহৃত অন্যতম সেরা বল হিসেবে স্বীকৃত। বিশ্বকাপের পরেও এর পরের 2 দশক বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচে ব্যবহৃত হয় এডিডাসের এই টেঙ্গু বল। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইকে ক্লিক করুন এবং আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।